আমি তোমার রোমিও, তুমি আমার জুলিয়েট গু। ছেলে আমাকে নিয়ে বইয়ের দোকানে গিয়েছিল। আমি রান্নার বই খুঁজছিলাম। সে হঠাৎ একটা প্রেমের উপন্যাস এনে আমার হাতে দিল। রোমিও জুলিয়েট বইটা। দোকানদার বলল, ভালো পছন্দ, নতুন বিয়ের জুটির জন্য পারফেক্ট ছেলে হাসল। আমি বইয়ের পাতা উল্টাচ্ছিলাম। ছেলে আমার কাঁধের উপর ঝুঁকে পড়ে একটা লাইন পড়ল, ভালোবাসায় বয়সের কোনো বাধা নেই। বাড়ি ফিরে বইটা পড়তে বসলাম। সে আমার পাশে এসে বলল, মা, এই বইয়ের প্রেমিক প্রেমিকার মতো আমিও তোমাকে ভালোবাসি। আমি তোমার রোমিও, তুমি আমার জুলিয়েট। বইয়ের পাতায় প্রেমের কবিতা লেখা ছিল, আর তার চোখেও সেই একই ভাষা। সে আমার হাত ধরে বলল, বিয়ে করো আমাকে, আমরা নিজেদের প্রেমের গল্প লিখি। বইয়ের গন্ধ আর তার কথার মাধুর্য মিলে একটা নেশার মতো অনুভূতি হল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সাইফুল খান, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, তৌহিদ আর রিনা। তৌহিদ ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিনা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আজকের এই গল্পটা শুরু হয়েছিল গত বছরের শীতের এক সন্ধ্যায়। তৌহিদ তখন ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ত। ছেলেটার বইপত্রের প্রতি অদ্ভুত নেশা ছিল। প্রায়ই আমাকে নিয়ে বিভিন্ন বইয়ের দোকানে যেত। সেদিনও এমনি একটা দিন ছিল। মা, চলো আজ নীলক্ষেত যাই। নতুন কিছু বই আনতে হবে, তৌহিদ সকালেই বলেছিল। তোর তো ঘর ভর্তি বই। আবার কি দরকার, আমি জিজ্ঞেস করেছিলাম। মা, বই কখনো বেশি হয় না। আর তুমিও তো রান্নার নতুন রেসিপি বই খুঁজছিলে গু। সত্যি কথা, আমি কিছুদিন ধরে ভাবছিলাম নতুন কিছু রান্না শিখব। বাসায় রোজ একই ধরনের খাবার রান্না করতে করতে বিরক্ত লাগছিল। তাই তৌহিদের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। বিকেল বেলা আমরা নীলক্ষেতের দিকে রওনা হলাম। রিকশায় যেতে যেতে তৌহিদ তার কলেজের বিভিন্ন বন্ধুদের কথা বলছিল। কে কি পড়ছে, কার কি নেশা, এসব। ছেলেটার মুখে হাসি লেগেই থাকত। আমার মনে হতো আমার ছেলে কত খুশি থাকে। নীলক্ষেতে পৌঁছে আমরা একটা বড় বইয়ের দোকানে ঢুকলাম। দোকানের নাম জ্ঞান ভবন। বেশ পুরনো একটা দোকান, তবে বইয়ের সংগ্রহ অসাধারণ। আমি রান্নার বইয়ের তাক খুঁজে বের করলাম। নানা ধরনের রান্নার বই ছিল, ভারতীয়, চাইনিজ, কন্টিনেন্টাল। আমি একটা আধুনিক বাঙালি রান্না বইটা হাতে নিয়ে পাতা উল্টাচ্ছিলাম। তৌহিদ তখন সাহিত্যের তাকের কাছে ঘোরাঘুরি করছিল। হঠাৎ সে আমার কাছে এসে একটা বই এনে দিল। মা, এই বইটা নাও। আমি দেখলাম রোমিও অ্যান্ড জুলিয়েট, শেক্সপিয়ারের বিখ্যাত নাটক। বইটার কভারে দুজন তরুণ তরুণীর ছবি ছিল। এইটা কেন? আমি তো রান্নার বই খুঁজছি, আমি বললাম। মা, এইটা একবার পড়ে দেখো। খুবই সুন্দর একটা প্রেমের গল্প। তোমার ভালো লাগবে গি। দোকানদার আঙ্কেল আমাদের কথা শুনে বললেন, ভালো পছন্দ, নতুন বিয়ের জুটির জন্য পারফেক্ট। তারপর তৌহিদের দিকে তাকিয়ে হাসলেন, তোমার মা খুব ভাগ্যবতী। এত সুন্দর ছেলে গু। তৌহিদ লজ্জা পেয়ে হাসল। আমিও একটু অস্বস্তি বোধ করলাম। মানুষ কি সব বলে। আমি বইটার পাতা উল্টে দেখছিলাম। তৌহিদ আমার কাঁধের উপর ঝুঁকে পড়ে একটা লাইন পড়ল, ভালোবাসায় বয়সের কোনো বাধা নেই। দেখো মা, কত সুন্দর কথা। প্রকৃত ভালোবাসায় সত্যিই বয়স, সামাজিক অবস্থা, এসবের কোনো বাধা নেই গি। আমি মাথা নেড়ে সায় দিলাম। ছেলেটা বরাবরই এইসব গভীর বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করে। বাড়ি ফিরে এসে সন্ধ্যায় আমি রোমিও জুলিয়েট বইটা পড়তে শুরু করলাম। সত্যি বলতে আমার কাছে বইটা বেশ ভালো লাগছিল। শেক্সপিয়ারের ভাষার মাধুর্য, প্রেমের গভীরতা, সব মিলিয়ে অসাধারণ। তৌহিদ আমার পাশে এসে বসল। কেমন লাগছে মা? বেশ ভালো। তুই ঠিকই বলেছিস গি। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, মা, এই বইয়ের প্রেমিক প্রেমিকার মতো আমিও তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি তোমার রোমিও, তুমি আমার জুলিয়েট গু। আমি একটু অবাক হয়ে তৌহিদের দিকে তাকালাম। ছেলেটা কি বলছে? তোর মানে? মা, আমার মানে হলো তুমি আমার প্রথম ভালোবাসা। একটা ছেলে সবার আগে তার মাকে ভালোবাসে। তুমি না থাকলে আমার জীবন অর্থহীন গো।
বইয়ের পাতায় প্রেমের কবিতা লেখা ছিল, আর তৌহিদের চোখেও সেই একই ভাষা। একটা সন্তানের তার মায়ের প্রতি ভালোবাসার ভাষা। সে আমার হাত ধরে বলল, মা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? আমি চাই তুমি সবসময় আমার কাছে থাকো। আমরা একসাথে জীবনের সুখ দুঃখের গল্প লিখি গু। আমার চোখে জল এসে গেল। বইয়ের গন্ধ আর তৌহিদের কথার মাধুর্য মিলে একটা নেশার মতো অনুভূতি হল। একটা মায়ের কাছে তার সন্তানের এই ভালোবাসার চেয়ে বড় আর কি হতে পারে? কিন্তু আমি জানতাম না যে এই সুন্দর মুহূর্তের পেছনে লুকিয়ে আছে এক অভূতপূর্ব রহস্য, যা আমাদের পরিবারের জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। পরের দিন সকালে তৌহিদ ইউনিভার্সিটিতে গেল। রিনা স্কুলে গেল। সাইফুল অফিসে। আমি একাই বাসায়। বইটা আরও পড়ার জন্য হাতে নিলাম। হঠাৎ দেখি বইয়ের ভিতর একটা পুরনো চিঠি আটকে আছে। চিঠিটা বের করে পড়তে শুরু করলাম। লেখা হাতের। প্রিয় অমিতা, তুমি যে বইটা চেয়েছিলে সেটা পেয়ে গেছি। কিন্তু বইটার সাথে আরেকটা জিনিস পেয়েছি যা তোমাকে জানানো দরকার। আমাদের পরিবারের একটা গোপন ইতিহাস আছে যা আমরা কেউ জানি না। তোমার দাদুর বাড়িতে লুকানো আছে একটি প্রাচীন মানচিত্র। সেই মানচিত্রে দেখানো আছে একটি গুপ্তধনের ঠিকানা। এই গুপ্তধনের সাথে জড়িয়ে আছে আমাদের পূর্বপুরুষদের এক রহস্যময় অতীত। আমি জানি এই কথাগুলো শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু এটা সত্যি। আমি ইতিমধ্যে কিছু তথ্য সংগ্রহ করেছি। তুমি যদি আগ্রহী হও তাহলে আমাদের সাথে এই রহস্য উন্মোচনের যাত্রায় যোগ দাও। তোমার রবিন হু। আমি চিঠিটা পড়ে হতবাক হয়ে গেলাম। এ কি? আমাদের পরিবারের কোনো গুপ্তধনের কথা তো আমি কখনো শুনিনি। এই অমিতাকে? রবিনই বা কে? আমি বুঝতে পারছিলাম না কি করব। সাইফুলকে বলব কিনা, নাকি তৌহিদকে বলব? হঠাৎ দরজার কলিং বেল বাজল। গিয়ে দেখি একটা অচেনা মহিলা দাঁড়িয়ে আছেন। বয়স প্রায় 50-এর কাছাকাছি। ভদ্র চেহারা। আপনি? আমি অমিতা রায়। এই বাড়িতে আগে থাকতাম। কিছুদিন আগে এখান থেকে চলে গিয়েছি। আমার একটা জরুরি জিনিস এখানে রেখে গিয়েছিলাম গু। আমার হৃদয় প্রায় থেমে গেল। এই যে অমিতা। চিঠিতে যার নাম ছিল। আসুন ভিতরে, আমি কোনো রকমে বললাম। তিনি ভিতরে এসে বসলেন। আমি তার জন্য চা এনে দিলাম। আপনি কি খুঁজছেন? আমি জিজ্ঞেস করলাম। আসলে একটা পুরনো বই। রোমিও অ্যান্ড জুলিয়েট। সেই বইয়ের ভিতরে একটা চিঠি ছিল। আমি আর লুকোতে পারলাম না। এই চিঠিটা? চিঠিটা দেখিয়ে দিলাম। অমিতা দিদির চোখে মুখে খুশির ছাপ ফুটে উঠল। হ্যাঁ, এইটাই। আমি কতদিন ধরে এইটা খুঁজছি গু। কিন্তু এই চিঠিতে যা লেখা আছে গু। আপনি পড়েছেন? তিনি একটু চিন্তিত হলেন। হ্যাঁ। এই গুপ্তধনের ব্যাপারটা কি? অমিতা দিদি একটা দীর্ঘশ্বাস ফেললেন। বেশ, যেহেতু আপনি জেনেই গেছেন তাহলে সব বলি গু। তারপর তিনি যে গল্প শোনালেন সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। এই বাড়িটা আগে আমাদের পরিবারের ছিল। আমার দাদু এখানে থাকতেন। তিনি ছিলেন একজন ইতিহাসবিদ। তিনি বিভিন্ন প্রাচীন সভ্যতা নিয়ে গবেষণা করতেন। একবার তিনি পার্বত্য চট্টগ্রামের জঙ্গলে অনুসন্ধান করতে গিয়েছিলেন। সেখানে তিনি একটি প্রাচীন গুহা আবিষ্কার করেন। সেই গুহায় ছিল অনেক পুরনো স্বর্ণমুদ্রা, রত্নপাথর আর বিভিন্ন মূল্যবান জিনিস। কিন্তু সেই সময় দেশে অশান্তি চলছিল। তাই তিনি পুরো গুপ্তধন তুলে আনতে পারেননি। তিনি শুধু একটি মানচিত্র এঁকে রেখে গিয়েছিলেন। সেই মানচিত্রে দেখানো হয়েছে ওই গুহার সঠিক অবস্থান। তিনি সেই মানচিত্রটা লুকিয়ে রেখেছিলেন এই বাড়িতেই গে। কোথায় লুকিয়ে রেখেছিলেন? এই বাড়ির মূল কাঠামোর ভিতরে। তিনি একটা গোপন চেম্বার তৈরি করেছিলেন গে। আমার মাথা ঘুরে যাচ্ছিল। এত কিছু! আর তৌহিদ যে রোমিও জুলিয়েট বইটা এনেছিল সেটাও কি কাকতালীয়? কিন্তু রবিনকে? রবিন আমার ছেলে। সে এই বিষয়ে অনেক গবেষণা করেছে। সে আবিষ্কার করেছে যে ওই গুহায় এখনও অনেক সম্পদ আছে গু। ঠিক তখনই তৌহিদ কলেজ থেকে ফিরল। আমি তাকে সব ঘটনা বললাম। সে শুনে প্রথমে বিশ্বাস করতে পারছিল না। মা, এসব কি সত্যি? হ্যাঁ বাবা। অমিতা দিদি সব বুঝিয়ে বলেছেন গু। তৌহিদ অমিতা দিদির কাছে আরও বিস্তারিত জানতে চাইল। তিনি বললেন, তুমি চাইলে রবিনের সাথে দেখা করতে পারো। সে তোমাদের সব দেখিয়ে দেবে উ। পরের দিন রবিনের সাথে আমাদের দেখা হল। সে একজন তরুণ ইতিহাসবিদ।
তার কাছে প্রচুর তথ্য ছিল। আন্টি, আপনাদের বাড়িতে যে গোপন চেম্বার আছে সেটা খুঁজে বের করতে হবে। সেখানেই আছে সেই মানচিত্র। কিন্তু চেম্বারটা কোথায়? আমার গবেষণা অনুযায়ী এটা দোতলার কোনো একটা ঘরে থাকার কথা। সম্ভবত দেয়ালের ভিতরে। আমরা সবাই মিলে বাড়ির দোতলা তন্ন তন্ন করে খোঁজা শুরু করলাম। তৌহিদ আর রবিন দেয়ালে হাত দিয়ে ঠকঠক করে দেখছিল কোথায় ফাঁকা জায়গা আছে। হঠাৎ তৌহিদ চিৎকার করে উঠল, মা, এদিকে এসো, এই জায়গাটা ফাঁকা মনে হচ্ছে। আমরা সবাই দৌড়ে গেলাম। সত্যিই দেয়ালের একটা অংশ ঠকঠক শব্দ করছিল। রবিন একটা হাতুড়ি এনে সাবধানে সেই জায়গায় আঘাত করল। কিছুক্ষণ পরেই দেয়ালে একটা ছোট ফাটল দেখা গেল। আছে, এখানেই গোপন চেম্বার। আমরা খুব সাবধানে দেয়ালের ইট সরিয়ে একটা ছোট দরজা বের করলাম। দরজাটা খোলার পর ভিতরে দেখলাম একটা ছোট কুঠুরি। সেখানে একটা লোহার বাক্স রাখা। রবিন সাবধানে বাক্সটা বের করল। তার ভিতরে ছিল একটা পুরনো চামড়ার খাতা আর কয়েকটা স্বর্ণমুদ্রা। খাতাটা খুলে দেখলাম প্রথম পাতায় লেখা, প্রফেসর বিনোদ কুমার সেনের গবেষণাপত্র, পার্বত্য চট্টগ্রামের গুপ্ত সম্পদ। পরের পাতাগুলোতে ছিল বিস্তারিত বর্ণনা। আর শেষের দিকে ছিল একটা হাতে আঁকা মানচিত্র। এই যে, রবিন উত্তেজিত হয়ে বলল, এইটাই সেই মানচিত্র। মানচিত্রটায় পার্বত্য চট্টগ্রামের একটা নির্দিষ্ট এলাকার ছবি আঁকা। একটা পাহাড়ের পাদদেশে একটা গুহার চিহ্ন দেওয়া। পাশে লেখা, স্বর্ণগুহা। তৌহিদ বলল, তাহলে এখন কি করব? রবিন উত্তর দিল, এখন আমাদের যেতে হবে পার্বত্য চট্টগ্রামে। সেই গুহা খুঁজে বের করতে হবে। আমি একটু ভয় পেলাম। সেই জঙ্গলে যাওয়া কি নিরাপদ হবে? আন্টি, আমি আগেও এই ধরনের অভিযানে গেছি। আমার সাথে একটা দল আছে। আপনারা চাইলে আমাদের সাথে যেতে পারেন। পরের দিন সাইফুল অফিস থেকে ফিরে এসে সব শুনল। প্রথমে সে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু যখন সে গোপন চেম্বার আর মানচিত্রটা দেখল, তখন সেও রাজি হয়ে গেল। ঠিক আছে, চলো একটা ট্রাই দিয়ে দেখি। রিনাও খুব উত্তেজিত হয়ে উঠেছিল। মা, আমিও যাব। না বাবা, তুই স্কুলে যা, এইসব বিপজ্জনক। কিন্তু রিনা মানতে চাইল না। শেষ পর্যন্ত ঠিক হলো আমরা সবাই মিলে যাব। এর পরের সপ্তাহে আমাদের অভিযান শুরু হল। রবিন আর তার দল আমাদের নিয়ে পার্বত্য চট্টগ্রামের দিকে রওনা হল। প্রথমে আমরা রাঙ্গামাটি গেলাম। সেখান থেকে আরও ভিতরের দিকে। জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেল। কিন্তু তৌহিদ আর সাইফুল আমাকে সাহায্য করছিল। মা, আর একটু। ম্যাপ অনুযায়ী আমরা প্রায় পৌঁছে গেছি, তৌহিদ বলল। সত্যি বলতে এই অভিযানটা আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে উঠছিল। যে রুমানা খান কয়েকদিন আগে শুধু রান্নাঘরে সময় কাটাত, সেই আমি আজ পাহাড়ি জঙ্গলে গুপ্তধনের খোঁজে বেরিয়েছি। প্রায় 2 ঘণ্টা হাঁটার পর আমরা মানচিত্রে দেখানো জায়গায় পৌঁছালাম। একটা বড় পাহাড়ের পাদদেশে ঘন জঙ্গল। রবিন আর তার দল গুহার মুখ খুঁজতে শুরু করল। এখানে কোথাও থাকার কথা, রবিন বলল। রিনা হঠাৎ চিৎকার করে উঠল, দেখো, ওই লতাপাতার ভিতরে কিছু একটা আছে। আমরা সবাই দৌড়ে গেলাম। সত্যিই লতাগুল্মের আড়ালে একটা গুহার মুখ দেখা যাচ্ছে। রবিনের দলের লোকেরা লতাপাতা সাফ করে গুহার মুখ পরিষ্কার করল। গুহাটা বেশ বড়। ভিতরটা অন্ধকার। সবাই সাবধান। টর্চ জ্বালিয়ে ভিতরে যাব, রবিন বলল। আমরা একে একে গুহার ভিতরে ঢুকলাম। টর্চের আলো দেখতে পাচ্ছিলাম গুহার দেয়ালে অদ্ভুত সব ছবি আঁকা। প্রাচীন কোনো ভাষায় লেখা। আরও ভিতরে গিয়ে আমরা দেখলাম মাটিতে কিছু পুরনো মাটির হাঁড়িপাতিল পড়ে আছে। কিছু ভাঙা, কিছু অক্ষত। এগুলো 1000 বছরের পুরনো হতে পারে, রবিন বলল। তৌহিদ একটা হাঁড়ি তুলে দেখতে গেল। হঠাৎ সেটার ভিতর থেকে কিছু জিনিস খনখন করে পড়ল মাটিতে। আমরা টর্চের আলো ফেলে দেখলাম সোনার মুদ্রা। একেবারে খাঁটি সোনার তৈরি। আমার মাথা, সাইফুল অবাক হয়ে বলল। এত সত্যি সত্যি গুপ্তধন। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। এ যেন রূপকথার গল্প। আমরা আরও খোঁজাখুঁজি করতে লাগলাম। গুহার আরও ভিতরে গিয়ে দেখলাম একটা বিশাল পাথরের বেদি। সেই বেদির চারপাশে সুন্দর কারুকাজ করা। বেদির একপাশে একটা পাথরের বাক্স রাখা। সেই বাক্সের ঢাকনায় প্রাচীন অক্ষরে কিছু লেখা। রবিন সেই লেখা পড়ার চেষ্টা করল। এইটা সংস্কৃত ভাষায় লেখা। আমি পুরোটা পড়তে পারছি না।
তবে মনে হচ্ছে এখানে কোনো রাজার সম্পদ লুকানো আছে কি। আমরা সবাই মিলে পাথরের বাক্সটা খোলার চেষ্টা করলাম। ঢাকনাটা অনেক ভারী ছিল। অনেক চেষ্টার পর খোলা গেল। ভিতরে যা দেখলাম সেটা দেখে আমাদের চোখ ছানাবড়া হয়ে গেল। অসংখ্য স্বর্ণমুদ্রা, হীরার গহনা, রুবিনীলকান্তের অলঙ্কার। যেন আলাদিনের গুহা। মা গো, আমি অবাক হয়ে বললাম। এত সম্পদ! রিনা হাতে একটা হীরার হার তুলে নিল। মা, এইটা দেখো কত সুন্দর। সাবধান বাবা, এগুলো খুব দামি জিনিস, আমি বললাম। রবিন বলল, আন্টি, এইগুলো ইতিহাসের অমূল্য নিদর্শন। এগুলোর দাম টাকায় মাপা যায় না গি। আমরা অনেকক্ষণ সেই গুহায় কাটালাম। বিভিন্ন জিনিস দেখলাম। প্রাচীন অস্ত্র, পাণ্ডুলিপি, মূর্তি, কত কিছু। কিন্তু সন্ধ্যা হয়ে আসছিল। আমাদের ফিরতে হবে। আজকে এই পর্যন্তই, রবিন বলল। কাল আবার এসে আরও গবেষণা করব। আমরা কিছু নমুনা নিয়ে গুহা থেকে বেরিয়ে এলাম। রাতে রাঙ্গামাটির একটা হোটেলে থাকলাম। হোটেলের ঘরে বসে আমরা সারাদিনের ঘটনা নিয়ে আলোচনা করছিলাম। মা, এই আবিষ্কার আমাদের পুরো জীবন বদলে দিতে পারে, তৌহিদ বলল। কিন্তু আমি একটা কথা ভাবছি, সাইফুল বলল। এইসব সম্পদের উপর আমাদের কোনো আইনি অধিকার আছে কি? রবিন উত্তর দিল, আমি এই বিষয়ে আইনি পরামর্শ নিয়েছি। যেহেতু এই আবিষ্কার আমাদের পারিবারিক গবেষণার ফল, তাই আমাদের দাবি আছে। তবে সরকারকে জানাতে হবে। পরের দিন সকালে আমরা আবার গুহায় গেলাম। এইবার রবিনের সাথে একজন প্রত্নতত্ত্বের বিশেষজ্ঞ এসেছিলেন। তিনি গুহার বিভিন্ন জিনিস পরীক্ষা করে দেখলেন। এগুলো প্রায় ১৫০০ বছরের পুরনো, তিনি বললেন। সম্ভবত চন্দ্রবংশীয় কোনো রাজার সম্পদ। ইতিহাসের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেদিন আরও বিস্তারিত অনুসন্ধান করলাম। গুহার গভীরে আরও একটি কক্ষ পেলাম। সেখানে ছিল একটি পাথরের সিংহাসন। সিংহাসনের পাশে একটি তরবারি রাখা। এইটা নিশ্চয়ই কোনো রাজার সিংহাসন, তৌহিদ বলল। হঠাৎ রিনা সিংহাসনের পিছনে কিছু একটা দেখতে পেল। মা, এখানে একটা গোপন দরজা আছে। আমরা দেখলাম সত্যিই সিংহাসনের পিছনে দেয়ালে একটা ছোট দরজা। দরজাটা খোলার জন্য একটা বিশেষ মেকানিজম ছিল। রবিন অনেক চেষ্টার পর দরজাটা খুলতে পারল। ভিতরে একটা সিঁড়ি নেমে গেছে আরও গভীরে। চলো দেখি নিচে কি আছে, সাইফুল বলল। আমরা সিঁড়ি দিয়ে নেমে গেলাম। নিচে পৌঁছে দেখলাম আরও একটি বিশাল কক্ষ। কিন্তু এখানকার দৃশ্য ছিল একেবারেই ভিন্ন। এই কক্ষে ছিল একটি ছোট লাইব্রেরি। হাজার হাজার পুরনো বই আর পাণ্ডুলিপি। দেয়ালে আঁকা বিভিন্ন মানচিত্র আর জ্যোতির্বিদ্যার চার্ট। এ যেন একটা প্রাচীন বিশ্ববিদ্যালয়, প্রত্নতত্ত্ববিদ অবাক হয়ে বললেন। আমরা কয়েকটা বই উল্টে দেখলাম। সবই প্রাচীন ভাষায় লেখা। কিছু সংস্কৃতে, কিছু পালি ভাষা। রবিন একটা পাণ্ডুলিপি পড়ার চেষ্টা করল। এখানে লেখা আছে বিভিন্ন রোগের চিকিৎসার কথা। প্রাচীন আযুর্বেদ শাস্ত্র। আরে বাহ, আমি বললাম। তাহলে এই জায়গাটা শুধু ধনসম্পদের গুদাম না, এটা জ্ঞানের ভাণ্ডারও বটে। হঠাৎ তৌহিদ একটা বিশেষ বই খুঁজে পেল। সেই বইয়ের নাম প্রেমরত্নাকর। বইটা খুলে সে একটা পাতা পড়ল। প্রেম এক অমোঘ শক্তি, যা মানুষের হৃদয়ে প্রবেশ করে জীবনকে সম্পূর্ণ বদলে দেয়া। সন্তানের প্রতি মাতৃপ্রেম, স্বামী স্ত্রীর প্রেম, বন্ধুত্বের প্রেম, সব ধরনের প্রেমই মানুষকে উন্নত করে তোলে। মা দেখো, এই প্রাচীন বইতেও প্রেমের কথা লেখা আছে, তৌহিদ আমাকে বলল। আমি মনে মনে ভাবলাম, তৌহিদ যে আমাকে রোমিও জুলিয়েটের বই দিয়েছিল, সেই প্রেমের গল্প থেকেই শুরু হয়েছিল আমাদের এই অসাধারণ অভিযান। সত্যিই প্রেম একটা জাদুকরী শক্তি। আমরা সেদিন অনেক কিছু আবিষ্কার করলাম। কিন্তু আমাদের সময় ফুরিয়ে আসছিল। পরের দিন ঢাকায় ফিরতে হবে। আমরা এই জায়গাটা সরকারের কাছে রিপোর্ট করব, রবিন বলল। এটা জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণ করা হবে। ঢাকায় ফিরে আসার পর আমাদের জীবনে অনেক পরিবর্তন এল। রবিনের গবেষণা আর আমাদের আবিষ্কার নিয়ে বিভিন্ন পত্রিকায় খবর বেরোল। প্রত্নতত্ত্ব বিভাগ থেকে আমাদের সম্মাননা দেওয়া হল। তৌহিদকে তাদের গবেষণা প্রজেক্টে কাজ করার সুযোগ দেওয়া হল। আর আমি আবার আমার স্বাভাবিক জীবনে ফিরে গেলাম। রান্নাঘরে রান্না করি, সংসারের দেখাশোনা করি। কিন্তু মনের মধ্যে রয়ে গেল সেই অভূতপূর্ব অভিজ্ঞতার স্মৃতি। মাঝে মাঝে তৌহিদ এসে বলে, মা, তুমি তো একজন অভিযানকারী হয়ে গেছ। আমি হেসে বলি, তোর জন্যই তো। তুই যদি সেদিন রোমিও জুলিয়েটের বই না আনতিস, তাহলে এই সব কিছুই হতো না।
সত্যি বলতে সেই রোমিও জুলিয়েটের বই আমাদের পরিবারের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। তৌহিদ যখন বলেছিল, ও আমি তোমার রোমিও, তুমি আমার জুলিয়েট, তখন আমি বুঝতে পারিনি যে এই কথার পিছনে লুকিয়ে আছে এত বড় একটা অ্যাডভেঞ্চার। এখন আমার বুঝতে পারি, প্রেম আর ভালোবাসা শুধু হৃদয়ের অনুভূতি নয়, এটা জীবনকে নতুন দিকে নিয়ে যাওয়ার একটা শক্তি। একজন মায়ের সন্তানের প্রতি ভালোবাসা, একটা পরিবারের সদস্যদের মধ্যে বন্ধন, এইসব প্রেমই আমাদের সাহসী করে তোলে, নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত করে তোলে। আজ যখন আমি রোমিও জুলিয়েট বইটা হাতে নিয়ে পড়ি, তখন মনে পড়ে যায় আমাদের সেই অসাধারণ যাত্রার কথা। একটা সাধারণ বই কিভাবে আমাদের জীবনে এনে দিল এক অভূতপূর্ব রহস্য, অ্যাডভেঞ্চার আর পারিবারিক বন্ধনের নতুন মাত্রা। এখনও মাঝে মাঝে রবিন আসে। আমাদের সাথে বসে সেই দিনগুলোর কথা বলে। সে এখন আরও কয়েকটা প্রাচীন স্থান নিয়ে গবেষণা করছে। তৌহিদও তার সাথে কাজ করে। রিনা বলে, মা, আমি বড় হয়ে প্রত্নতত্ত্ববিদ হব। আরও অনেক গুপ্তধন খুঁজে বের করব। সাইফুল মাঝে মাঝে হাসতে হাসতে বলে, আমার বুটা তো একদম অভিযানকারী হয়ে গেছে। এখন আর ঘরে বসে থাকতে পারে না গি। আর অমিতা দিদির সাথে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। তিনি মাঝে মাঝে আসেন। আমাদের সাথে সেই পুরনো দিনের কথা বলেন। এই পুরো ঘটনাটা আমাকে শিখিয়েছে যে জীবনে কখন কি ঘটবে, কখন কোনো মোড় আসবে, সেটা আগে থেকে বলা যায় না। একটা সাধারণ দিনে একটা সাধারণ বই কিনতে যাওয়া থেকে শুরু হতে পারে জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। আর সবচেয়ে বড় কথা, এই পুরো যাত্রায় আমাদের পরিবারের বন্ধন আরও শক্তিশালী হয়েছে। তৌহিদের সেই কথাগু আমি তোমার রোমিও, তুমি আমার জুলিয়েট, এখন আমি বুঝি এর প্রকৃত অর্থ। এটা ছিল একজন সন্তানের মায়ের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ, যে ভালোবাসা আমাদের নিয়ে গেল এক অবিস্মরণীয় অভিযানে। আজ যখন আমি এই গল্পটা বলছি, তখনও আমার রোমাঞ্চ লাগছে। মনে হচ্ছে আবারও সেই জঙ্গলে যাই, সেই গুহায় ঢুকি, আবারও আবিষ্কার করি জীবনের নতুন সব রহস্য। এবং এইভাবেই শেষ হয় আমাদের এই অভূতপূর্ব গল্প, প্রেম, রহস্য, অ্যাডভেঞ্চার আর পারিবারিক বন্ধনের এক অসাধারণ মিশ্রণ। সত্যের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, শুরুর কথা। মক্কার পবিত্র ভূমিতে, যেখানে কাবা শরীফের মহিমা ছড়িয়ে আছে চারদিকে, সেখানেই বাস করত এক যুবক নাম আব্দুল রহমান। তার বয়স মাত্র 25 বছর, কিন্তু জীবনের তিক্ত অভিজ্ঞতা তাকে করে তুলেছিল একজন পরিণত মানুষ। তার পিতা ছিলেন একজন সফল ব্যবসায়ী, কিন্তু হঠাৎ একদিন এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সেই থেকে আব্দুল রহমানের উপর পড়েছিল পরিবারের সমস্ত দায়িত্ব। আব্দুল রহমানের মা, আয়েশা বেগম, ছিলেন একজন ধার্মিক ও আদর্শ মুসলিম নারী। 5 ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত আর দান খরাতে তার দিন কাটত। ছোট বোন ফাতেমা, মাত্র 15 বছর বয়স, স্বপ্ন দেখত একদিন হাফেজা হওয়ার। পরিবারের এই শান্তিময় পরিবেশেই বেড়ে উঠেছিল আব্দুল রহমান। কিন্তু পিতার মৃত্যুর পর আব্দুল রহমানের জীবনে নেমে এল ঘোর অন্ধকার। ব্যবসায়িক ক্ষতি, ঋণের বোঝা আর পরিবারের ভরণপোষণের দায়িত্ব তাকে দিশেহারা করে তুলল। একদিকে মায়ের চিকিৎসার খরচ, অন্যদিকে ছোট বোনের লেখাপড়ার খরচ। সব মিলিয়ে তার উপর চাপ এসেছিল পাহাড়সম। এই কঠিন সময়ে আব্দুল রহমান ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল ইবাদত বন্দেগী থেকে। নামাজ কাজা হতে লাগল, কুরআন খোলা হতো না সপ্তাহের পর সপ্তাহ। রাত জেগে ব্যবসার হিসাব করতে করতে ফজরের আজানের সময় হয়ে যেত, কিন্তু নামাজ পড়ার শক্তি থাকত না। মনে হতো আল্লাহ তাআলা বুঝি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। দ্বিতীয় অধ্যায়, পথভ্রষ্টতার দিকে। দিন যেতে থাকল। আব্দুল রহমানের ব্যবসা আরও খারাপ হতে লাগল। একদিন এক পুরাতন বন্ধু সালিম তার কাছে এল। সালিম ছিল খুবই ধূর্ত ও চতুর প্রকৃতির। সে আব্দুল রহমানকে বলল, বন্ধু, তুই এভাবে মরে যাবি। আমার সাথে এক কাজে নাম দে। অল্প সময়ে অনেক টাকা পাবি গু। আব্দুল রহমান জিজ্ঞেস করল, কি কাজ? সালিম কানে কানে বলল, সুদের ব্যবসা। আমি কিছু ধনী লোকদের সাথে যুক্ত আছি। তারা গরিব লোকদের কাছে বেশি সুদে টাকা ধার দেয়। আমরা তাদের এজেন্ট হিসেবে কাজ করব। কমিশন পাব ভালো। আব্দুল রহমান চমকে উঠল। সে জানত সুদ ইসলামে হারাম। কিন্তু পরিস্থিতির চাপে তার বিবেক দুর্বল হয়ে পড়েছিল। সে বলল, কিন্তু এটা তো সুদ। ইসলামে এটা নিষেধ। সালিম হেসে বলল, আরে বন্ধু, এখন আর সেসব পুরাতন কথা চলে না। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তাছাড়া তুই তো সুদ নিচ্ছিস না, শুধু দালালি করছিস। এতে কোনো অসুবিধা নেই। আব্দুল রহমান দীর্ঘ সময় চিন্তা করল। একদিকে তার পরিবারের প্রয়োজন, অন্যদিকে ধর্মীয় নিষেধাজ্ঞা।
অবশেষে সে রাজি হয়ে গেল। এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আব্দুল রহমানের জীবনে পরিবর্তন আসতে শুরু করল। প্রথমে সে ভাবল এটা সাময়িক, কিছুদিন পর অবস্থা ভাল হলে এই কাজ ছেড়ে দেবে। কিন্তু যেমনটা সবসময় হয়, একবার পাপের পথে পা রাখলে সেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়। প্রথম মাসেই সে ভাল পরিমাণ কমিশন পেল। মায়ের ওষুধ কিনতে পারল, ছোট বোনের বইখাতা কিনে দিল। কিন্তু মনের গভীরে একটা অস্বস্তি কাজ করতে লাগল। রাতে ঘুম হতো না ঠিকমত। স্বপ্নে দেখত তার বাবা তার দিকে দুঃখের দৃষ্টিতে তাকিয়ে আছেন। তৃতীয় অধ্যায়, পাপের জাল। দিন যেতে লাগল। আব্দুল রহমান এখন নিয়মিত সুদি কারবারে জড়িত। সালিমের সাথে তার কাজের পরিধি বাড়তে লাগল। এখন তারা শুধু দালালি করে না, নিজেরাও সুদে টাকা ধার দেয়। তাদের টার্গেট ছিল গরিব মানুষেরা যারা জরুরি প্রয়োজনে টাকার জন্য যে কোন শর্তে রাজি হয়ে যায়। একদিন তাদের কাছে এল করিম মিয়া নামে এক মধ্যবয়স্ক লোক। তার স্ত্রী অসুস্থ, অপারেশন করাতে হবে। তার কাছে টাকা নেই। সে আব্দুল রহমানের কাছে ৫ লক্ষ টাকা চাইল। আব্দুল রহমান তাকে শর্ত বলল, মাসে ১০,০০০ টাকা সুদ দিতে হবে। আর মূল টাকা ৬ মাসে শোধ করতে হবে। করিম মিয়া বলল, ভাই, এত বেশি সুদ? আমার কোথায় এত টাকা? আব্দুল রহমান কঠোর গলায় বলল, এটাই আমাদের রেট। নিতে চান নিন, নইলে অন্য কোথাও যান। অপারগ করিম মিয়া রাজি হয়ে গেল। কিন্তু ৬ মাস পর সে টাকা শোধ করতে পারল না। তার স্ত্রীর চিকিৎসাতেই সব টাকা শেষ হয়ে গিয়েছিল। আব্দুল রহমান ও সালিম তখন তাকে চাপ দিতে শুরু করল। টাকা নেই মানে কি? সালিম চিৎকার করে বলল। তোমার বাড়ি আছে না? সেটা বিক্রি করে টাকা দাও। করিম মিয়া কেঁদে বলল, ভাই, ওটাই আমাদের একমাত্র আশ্রয়। ওটা বিক্রি করলে আমরা রাস্তায় চলে যাব। কিন্তু আব্দুল রহমান ও সালিমের হৃদয়ে তখন কোনো দয়া ছিল না। অর্থের লোভ তাদের অন্ধ করে দিয়েছিল। তারা করিম মিয়াকে বাড়ি বিক্রি করতে বাধ্য করল। এই ঘটনার পর আব্দুল রহমানের মনে প্রথমবারের মতো গুরুতর সংশয় জাগল। রাতে বিছানায় শুয়ে সে ভাবতে লাগল, আমি কি করে এত নিষ্ঠুর হয়ে গেলাম? একটা পরিবারকে রাস্তায় এনে দিলাম, কিন্তু সালিম তাকে বুঝিয়ে বলল, ব্যবসায় আবেগ চলে না। আমরা চ্যারিটি করি না। চতুর্থ অধ্যায়, মায়ের অশ্রু। আব্দুল রহমানের মা আয়েশা বেগম ছেলের পরিবর্তন বুঝতে পারছিলেন। তিনি দেখতেন ছেলে এখন নামাজ পড়ে না, ঘরে এসে ক্লান্ত ও বিরক্ত থাকে। অনেক অচেনা লোকজন আসে তাদের বাড়িতে। টাকা পয়সার কোনো অসুবিধা নেই, কিন্তু ছেলের আচরণে একটা পরিবর্তন। একদিন তিনি আব্দুল রহমানকে ডেকে বললেন, বাবা, তুমি এখন কি কাজ কর? আব্দুল রহমান এড়িয়ে বলল, ব্যবসা মা। যেমনটা আব্বা করতেন। কিন্তু তোমার আব্বা কখনো এরকম করতেন না। তুমি নামাজ পড় না কেন? আব্দুল রহমান বিরক্তি প্রকাশ করে বলল, মা, এখন আমার অনেক কাজ। নামাজের জন্য সময় পাই না। আয়েশা বেগম কেঁদে বললেন, বাবা, টাকার চেয়ে বড় জিনিস হল ঈমান। তোমার আচরণ দেখে আমার খুব ভয় লাগে। কিন্তু আব্দুল রহমান তার মায়ের কথায় কান দিল না। সে এখন এত টাকা আয় করছে যে তার মনে হতো সে সবকিছু কিনতে পারে। কিন্তু শান্তি কিনতে পারছিল না। একদিন রাতে তার ছোট বোন ফাতেমা তার রুমে এল। সে বলল, ভাইজা, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখেছি আব্বা খুব কাঁদছেন। বলছেন তার ছেলে পথ হারিয়ে ফেলেছে। ফাতেমা কাঁদতে কাঁদতে বলল, ভাইজা, আব্বা কি সত্যিই কাঁদছেন? আব্দুল রহমানের হৃদয়ে যেন ছুরি বিঁধল। কিন্তু সে নিজেকে কঠিন করে রাখল। বলল, এসব কুসংস্কার। স্বপ্নের কোনো মানে হয় না। কিন্তু সেই রাতে তার একটুও ঘুম হল না। তার মনে বারবার বাজতে লাগল বাবার কথা, মায়ের কথা, আর সেই করিম মিয়ার কান্নার কথা। পঞ্চম অধ্যায়, আরও গভীরে। সময় যেতে লাগল। আব্দুল রহমান এখন শুধু সুদি কারবারেই সীমাবদ্ধ নেই। সে জুয়া খেলায়ও জড়িয়ে পড়েছে। সালিমের সাথে এখন সে রাতের পর রাত জুয়া খেলে। কখনো জিতে, কখনো হারে। কিন্তু জুয়ার নেশা তাকে পেয়ে বসেছে। একদিন সে জুয়ায় ২ লক্ষ টাকা হারিয়ে ফেল। বাড়িতে এসে দেখল মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। ডাক্তার দেখিয়ে জানতে পারল হার্টের সমস্যা। অপারেশন করাতে হবে। আব্দুল রহমান হিসাব করে দেখল তার কাছে অপারেশনের টাকা নেই। গতকাল জুয়ায় হেরে গেছে। এখন কি করবে? সালিম তাকে পরামর্শ দিল, আরও কিছু গরিব লোক খুঁজে বের কর। তাদের কাছে চড়া সুদে টাকা ধার দে। তাহলেই হয়ে যাবে। কিন্তু এবার আব্দুল রহমানের মনে অন্যরকম চিন্তা এল। সে জানে এই পথ ভুল।
কিন্তু মায়ের অপারেশনের জন্য তার টাকা দরকার। এই দ্বিধাদ্বন্দ্বে সে রাতের পর রাত জেগে থাকত। একদিন সে তার পুরাতন বন্ধু হাসান আলীর কাছে গেল। হাসান আলী ছিল খুবই ধার্মিক। নিয়মিত মসজিদে যেত, কুরআন হাদিসের চর্চা করত। আব্দুল রহমান হাসান আলীর কাছে তার সমস্যার কথা বলল। অবশ্য সুদি কারবারের কথা লুকিয়ে রাখল। শুধু বলল টাকার অভাবের কথা। হাসান আলী বলল, ভাই, কিছু মনে করো না। তোমার আচরণে কিছুটা পরিবর্তন দেখছি। তুমি কি ঠিক আছো? আব্দুল রহমান ক্ষিপ্ত হয়ে বলল, আমি একদম ঠিক আছি। তুমি আমার বিষয়ে নাক গলিও না গে। হাসান আলী শান্তভাবে বলল, আমি শুধু চাই তুমি সঠিক পথে থাক। আল্লাহর উপর ভরসা রাখ। তিনি সব সমস্যার সমাধান করবেন গু। ষষ্ঠ অধ্যায়, পতনের শেষ সীমা। আব্দুল রহমানের মায়ের অবস্থা আরও খারাপ হল। ডাক্তার বলল, অবিলম্বে অপারেশন করাতে হবে, নইলে বিপদ হতে পারে। আব্দুল রহমান আরও মরিয়া হয়ে উঠল। সে এখন আরও নিষ্ঠুর উপায়ে টাকা আদায় করতে শুরু করল। যারা সময়মতো টাকা দিতে পারত না, তাদের উপর চাপ প্রয়োগ করত। কখনো কখনো সালিমের সাথে মিলে তাদের হুমকি দিত। একদিন তাদের কাছে এল আকরাম নামে একজন। তার একমাত্র মেয়ের বিয়ে, কিন্তু টাকা নেই। সে ৩ লক্ষ টাকা চাইল। আব্দুল রহমান বলল, ঠিক আছে, কিন্তু মাসে ১৫,০০০ সুদ। আর ৩ মাসে সব শোধ করতে হবে। আকরাম কিছুটা চিন্তিত হয়ে বলল, ভাই, এত চড়া সুদ? নিতে চান নিন, নইলে জানগু। আকরাম রাজি হল। কিন্তু ৩ মাস পর সে শুধু সুদের টাকাই দিতে পারল, মূল টাকা নয়। আব্দুল রহমান ও সালিম তাকে বলল, এখন তাকে আরও চড়া হারে সুদ দিতে হবে। এখন মাসে ২৫,০০০ টাকা সুদ দিতে হবে, সালিম বলল। আকরাম কাকুতিমিনতি করল, ভাই, আমার সাধ্য নেই। আমি দিন মজুর। দিনে ২০ টাকার বেশি আয় হয় না গে। কিন্তু তারা শুনল না। উল্টো হুমকি দিল, টাকা না দিলে তোমার মেয়ের বিয়ে ভেঙে দেবগু। আকরাম কান্নায় ভেঙে পড়ল। এই দৃশ্য দেখে আব্দুল রহমানের হৃদয়ে একটু নড়াচড়া হল, কিন্তু সালিম তাকে শক্ত করে রাখল। সেই রাতে আব্দুল রহমান বাড়ি ফিরে দেখল তার মা জ্ঞান হারিয়ে পড়ে আছেন। দৌড়ে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বলল, অবস্থা সংকটজনক। এখনই অপারেশন করতে হবে। হাসপাতালের বিলটা দেখে আব্দুল রহমান হতবাক। ৫ লক্ষ টাকা। তার কাছে এত টাকা নেই। জুয়ায় হেরে এবং অন্যান্য খরচে তার সব টাকা শেষ। সপ্তম অধ্যায়, চরম পতন। আব্দুল রহমান এখন সম্পূর্ণ মরিয়া। মায়ের জীবন বাঁচাতে সে যে কোনো কাজ করতে প্রস্তুত। এই অবস্থায় সালিম তাকে একটা প্রস্তাব দিল। শোন, আমি একটা কাজের কথা বলি। খুব ভালো টাকা আছে। সালিম চুপি চুপি বলল। কি কাজ? ড্রাগস সাপ্লাই। ও সালিমের চোখ চকচক করে উঠল। একবারের কাজে ১০ লক্ষ টাকা পাবি। আব্দুল রহমান শিউরে উঠল। পাগল হয়েছিস? এটা তো অবৈধ। ধরা পড়লে জেল হবে। জেল? আরে ভাই, আমাদের পুলিশের সাথে যোগাযোগ আছে। কিছু হবে না। সালিম তাকে ভুলাতে চাইল। আব্দুল রহমান দোটানা পড়ে গেল। একদিকে মায়ের জীবন, অন্যদিকে এই মহাপাপ। কিন্তু মায়ের প্রতি ভালোবাসা তার বিবেককে পরাস্ত করে দিল। ঠিক আছে, কিন্তু শুধু একবার। সে রাজি হয়ে গেল। পরের দিন সালিমের সাথে সে ড্রাগস সাপ্লাইয়ের কাজে নামল। তাদের কাজ ছিল এক জায়গা থেকে ড্রাগস নিয়ে আরেক জায়গায় পৌঁছে দেওয়া। প্রথমবার কাজটা সফল হল। আব্দুল রহমান ১০ লক্ষ টাকা পেল। সে দৌড়ে হাসপাতালে গিয়ে মায়ের অপারেশনের জন্য টাকা জমা দিল। অপারেশন হল। মা বেঁচে গেলেন। কিন্তু আব্দুল রহমানের মনে কোনো শান্তি নেই। সে জানে এই টাকা হারাম। এই টাকায় মায়ের চিকিৎসা হয়েছে। একদিন মা জ্ঞান ফিরে পেয়ে তাকে জিজ্ঞেস করলেন, বাবা, এত টাকা কোথা থেকে এনেছিস? আব্দুল রহমান মিথ্যা বলল, ব্যবসা থেকে, মা গি। কিন্তু আয়েশা বেগম কিছু একটা বুঝতে পারলেন। তিনি বললেন, বাবা, হারাম টাকায় শরীর ভালো হয় না। আমি চাই না তুমি আমার জন্য কোনো পাপ করগু। আব্দুল রহমানের বুক ফেটে কান্না আসতে চাইল। কিন্তু সে নিজেকে সামলে রাখল। অষ্টম অধ্যায়, আরও গভীর অন্ধকার। সফল হওয়ার পর আব্দুল রহমান আরও আত্মবিশ্বাসী হয়ে উঠল। এখন সে নিয়মিত ড্রাগস সাপ্লাইয়ের কাজ করতে শুরু করল। সালিমের সাথে তাদের এক বড় নেটওয়ার্ক গড়ে উঠল। অর্থের প্রবাহ এখন অবিরাম। আব্দুল রহমানের জীবনযাত্রার মান বেড়ে গেল। গাড়ি কিনল, বাড়ি সাজাল, দামি কাপড় কিনল। বাইরে থেকে দেখলে মনে হতো সে খুবই সফল।
কিন্তু ভিতরে ভিতরে সে মরে যাচ্ছিল। রাতে ঘুম হতো না। স্বপ্নে দেখত বাবা তার সামনে দাঁড়িয়ে কাঁদছেন। কখনো স্বপ্নে দেখত কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখে কোনো কথা নেই। একদিন তার কাছে খবর এল যে তাদের সাপ্লাই করা ড্রাগসে একটা যুবক মারা গেছে। মাত্র ২০ বছর বয়স ছিল তার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিল। তার মৃত্যুর পর পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে। এই খবর শুনে আব্দুল রহমানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পারল তার দেওয়া ড্রাগসেই সেই ছেলেটা মারা গেছে। একটা মা তার ছেলেকে হারিয়েছে তার কারণে। সালিম অবশ্য এতে খুব একটা বিচলিত হল না। বলল, এসব হয়েই থাকে। আমাদের দোষ নেই। লোকে নিজের ইচ্ছায় খায়। কিন্তু আব্দুল রহমানের বিবেক তাকে কঠিন আঘাত করল। সে বুঝতে পারল সে কতটা পাপের গভীরে ডুবে গেছে। নবম অধ্যায়, প্রথম সতর্কবাণী। সেই রাতে আব্দুল রহমান ঘুমোতে পারল না। তার মনে বারবার সেই মৃত যুবকের মায়ের কান্নার কথা ভেসে উঠতে লাগল। সে উঠে পড়ল এবং বাইরে বারান্দায় এসে দাঁড়াল। রাতের নীরবতায় হঠাৎ তার মনে পড়ে গেল ছোটবেলার কথা। কেমন করে বাবা তাকে নামাজ শেখাতেন, মায়ের সাথে কুরআন পড়তেন। সেই শান্তিমা জীবন। আর এখন সে একটা অপরাধী। পরের দিন সকালে ফজরের আজান হল। বহুদিন পর আব্দুল রহমান আজানের শব্দ শুনতে পেল। আজানের মধুর সুরে তার মন কেমন করে উঠল। একটা অদ্ভুত টান অনুভব করল মসজিদের দিকে। কিন্তু সে ভাবল, আমার মতো পাপী মসজিদে যাওয়ার যোগ্য নই গে। তার মা তখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। তিনি লক্ষ্য করলেন ছেলে আজকাল খুবই চিন্তিত থাকে। একদিন তিনি তাকে বললেন, বাবা, তোমায় দেখতে খুব অশান্ত লাগে। কি হয়েছে? আব্দুল রহমান বলল, কিছু না মা, শুধু ব্যবসার চিন্তা গু। বাবা, তুমি একটা কাজ কর, রোজ ফজরের নামাজ পড়, দেখবে মন ভালো হয়ে যাবে গু। আব্দুল রহমান তার মায়ের কথায় কিছুটা নরম হল। সে ভাবল, হয়তো একটু চেষ্টা করে দেখতে পারি গি। পরের দিন সে ফজরের সময় ঘুম থেকে উঠে অজু করল। অনেকদিন পর। তারপর নামাজের জায়গায় দাঁড়াল। কিন্তু নামাজ শুরু করতে গিয়ে তার হাত কাঁপতে লাগল। তার মনে হল আল্লাহ তাআলা হয়তো তার নামাজ কবুল করবেন না। তবুও সে নামাজ পড়ল। নামাজের শেষে দোয়া করার সময় তার চোখে জল এসে গেল। কিন্তু তখনও সে সম্পূর্ণভাবে তওবা করার মানসিকতা তৈরি করতে পারেনি। দশম অধ্যায়, গভীর সংকট। আব্দুল রহমান এখন এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। একদিকে তার বিবেক তাকে বলছিল এই পথ ছেড়ে দিতে, অন্যদিকে অর্থের প্রয়োজন ও সালিমের চাপ। একদিন তাদের একটা বড় চালান নিয়ে যেতে হবে। সালিম বলল, এবারের মাল খুবই দামি। পুলিশের চোখ এড়িয়ে নিয়ে যেতে হবে। এবার যদি ধরা পড়ি? আব্দুল রহমান জিজ্ঞেস করল। ধরা পড়বি না, আমার সব ব্যবস্থা আছে, সালিম আত্মবিশ্বাসের সাথে বলল। কিন্তু সেদিন সবকিছু ভুল হয়ে গেল। তাদের তথ্য অনুযায়ী পুলিশের চেকপোস্ট এক জায়গায় থাকার কথা, কিন্তু হঠাৎ অন্য জায়গায় পুলিশ এসে গেল। তারা ধরা পড়ে গেল। আব্দুল রহমানকে গ্রেফতার করা হল। পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হল। সেখানে সে বুঝতে পারল সালিমের সব কথা মিথ্যা ছিল। পুলিশের সাথে কোনো যোগাযোগ নেই। এটা ছিল সালিমের বানানো গল্প। পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারল আব্দুল রহমান এই প্রথম ধরা পড়েছে, কিন্তু অনেক দিন ধরে এই কাজে জড়িত। তার বিরুদ্ধে অভিযোগ উঠল ড্রাগস সাপ্লাই, অবৈধ সুদি কারবার ও অন্যান্য অপরাধের। জেলে যাওয়ার সময় আব্দুল রহমানের মনে পড়ল তার মা, ছোট বোন। তারা এই খবর পেলে কি অবস্থা হবে? একাদশ অধ্যায়, জেলের অন্ধকারে। জেলখানার ছোট্ট কক্ষে বসে আব্দুল রহমান তার জীবনের ভুলগুলো নিয়ে চিন্তা করতে লাগল। এখানে এসে তার প্রথমবারের মতো সময় পেল নিজের কাছে ফিরে আসার। জেলে তার সাথে ছিল আরও অনেক কয়েদি। তাদের মধ্যে একজন ছিল হাজী সাহেব। হাজী সাহেব একটা রাজনৈতিক মামলায় জেলে এসেছিলেন। তিনি খুবই ধার্মিক ও জ্ঞানী মানুষ ছিলেন। হাজী সাহেব আব্দুল রহমানের দিকে একদিন বললেন, বাবা, তুমি খুব কষ্ট পাচ্ছ মনে হয় গে। আব্দুল রহমান প্রথমে কিছু বলতে চাইল না। কিন্তু হাজী সাহেবের আন্তরিকতা দেখে সে খুলে বলল তার সব কথা। কিভাবে সে পাপের পথে হেঁটেছে, কিভাবে একটার পর একটা অন্যায় করেছে। হাজী সাহেব মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, বাবা, আল্লাহ তাআলার রহমত অসীম। কোনো পাপী এত বড় নয় যে তওবা করলে মাফ হবে না গি। কিন্তু হাজী সাহেব, আমি তো অনেক বড় পাপ করেছি। একটা ছেলে মারা গেছে আমার দেওয়া ড্রাগসে। আমি কত পরিবার ধ্বংস করেছি।
আল্লাহ তাআলা বলেছেন, বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। কুরআনের এই আয়াত তোমার জন্য গো। আব্দুল রহমানের চোখে জল এসে গেল। হাজী সাহেব আরও বললেন, কিন্তু তওবা হতে হবে সত্যিকারের মন থেকে। আর আগামীতে আর কখনো এই পাপ করবে না, এই প্রতিজ্ঞা করতে হবে গ। সেই রাতে আব্দুল রহমান অনেক দিন পর সত্যিকারের নামাজ পড়ল। তার মন থেকে কান্নায় ভেঙে পড়ল। আল্লাহর কাছে ক্ষমা চাইল। দাদ শ্রদ্ধায় তবার শুরু। পরের দিন থেকে আব্দুল রহমান নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল। হাজী সাহেবের কাছে কুরআন শিখতে লাগল। জেলের মধ্যেই সে ইসলাম সম্পর্কে নতুন করে জানতে শুরু করল। হাজী সাহেব তাকে বিভিন্ন হাদিস ও কুরআনের আয়াত শোনাতেন। একদিন তিনি বললেন, আল্লাহ তাআলা বলেছেন, তবাকারী পাপীর মতো সেই ব্যক্তি যার কোনো পাপই নেই গ। আব্দুল রহমান জিজ্ঞেস করল, কিন্তু আমি যে ক্ষতি করেছি সেগুলোর কি হবে? সেগুলোর জন্য তোমাকে ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চাইতে হবে। যাদের সাথে অন্যায় করেছ তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এটাও তবার অংশও। আব্দুল রহমান সিদ্ধান্ত নিল, জেল থেকে বের হলে সে যাদের সাথে অন্যায় করেছে তাদের সবার কাছে গিয়ে ক্ষমা চাইবে। যতদূর সম্ভব তাদের ক্ষতিপূরণ দেবে। জেলে থাকাকালীন সে একটা চিঠি লিখল তার মা ও বোনের কাছে। চিঠিতে সে লিখল, প্রিয় মা, আমি জানি আমার এই অবস্থায় তোমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি ভুল পথে হেঁটেছি। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি, আল্লাহর রহমতে আমি পরিবর্তন হয়েছি। জেল থেকে বের হলে আমি নতুন মানুষ হয়ে তোমাদের কাছে ফিরব। আমার জন্য দোয়া করো মা গু। এই চিঠি পাওয়ার পর তার মা ও বোন কেঁদে ভেসে গেল। কিন্তু তাদের মনে একটা আশার আলো জ্বলে উঠল। 13 অধ্যায়, জেলে সংস্কার। জেলে থাকাকালীন আব্দুল রহমান শুধু নিজে পরিবর্তন হয়নি, অন্যদেরও পরিবর্তনে সাহায্য করেছে। হাজী সাহেবের সাহায্যে সে অন্য কয়েদিদের মধ্যেও ইসলামের দাওয়াত দিতে শুরু করল। জেলে একজন কয়েদি ছিল নাসির। সে চুরি ডাকাতির মামলায় জেলে এসেছিল। প্রথমে সে খুবই রাগী ও উগ্র স্বভাবের ছিল। কিন্তু আব্দুল রহমানের সাথে কথাবার্তা বলে তার মনে পরিবর্তন এল। একদিন নাসির আব্দুল রহমানকে বলল, ভাই, আমিও নামাজ শিখতে চাই। আব্দুল রহমান তাকে নামাজ শেখাল। ধীরে ধীরে নাসিরও নিয়মিত নামাজ পড়তে শুরু করল। এভাবে জেলের অনেক কয়েদি আব্দুল রহমানের প্রভাবে ইসলামের দিকে ফিরে এল। জেলারও এই পরিবর্তন লক্ষ্য করলেন। তিনি দেখলেন যেসব কয়েদি আব্দুল রহমানের সাথে থাকে তারা অনেক শান্ত ও ভদ্র হয়ে গেছে। হাজী সাহেব আব্দুল রহমানকে বললেন, দেখ বাবা, আল্লাহ তাআলা তোমাকে দিয়ে কত ভালো কাজ করাচ্ছেন। তোমার পাপের কারণে তুমি এখানে এসেছিলে, কিন্তু এখন তুমি অনেকের হেদায়েতের কারণ হয়ে দাঁড়িয়েছ। আব্দুল রহমান বুঝতে পারল যে আল্লাহ তাআলা তাকে এই কঠিন পরিস্থিতিতে রেখে আসলে তাকে পরিশুদ্ধ করছেন। জেল তার জন্য শাস্তি নয়, বরং পরিশুদ্ধির স্থান। 14 অধ্যায়, মুক্তির দিন। 1.5 বছর পর আব্দুল রহমানের জামিন হল। ভালো আচরণের জন্য তার শাস্তি কমিয়ে দেওয়া হয়েছিল। জেল থেকে বের হওয়ার দিন তার মা ও বোন তাকে নিতে এল। মা তাকে দেখে চোখের জলে বুক ভাসাল। কিন্তু এবারের কান্না ছিল আনন্দের। তিনি দেখতে পেলেন ছেলের চেহারায় এক অন্যরকম নূর। চোখে মুখে শান্তি। যে ছেলে জেলে যাওয়ার আগে অশান্ত ও বিক্ষুব্ধ ছিল সে এখন একেবারে পরিবর্তিত। গাড়িতে বাড়ি ফেরার পথে আব্দুল রহমান তার মাকে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি অনেক ভুল করেছি। আয়েশা বেগম বললেন, বাবা, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। এখন নতুন জীবন শুরু করগু। বাড়িতে পৌঁছে আব্দুল রহমান প্রথমে অজু করে 2 রাকাত শুকরানার নামাজ পড়ল। তারপর দীর্ঘ সময় দোয়া করল। ছোট বোন ফাতেমা এসে বলল, ভাইজা, তুমি অনেক পরিবর্তন হয়েছ। এখন তোমাকে দেখতে খুব ভাল লাগছে গু। আব্দুল রহমান বোনকে জড়িয়ে ধরে বলল, ফাতেমা, তোমার ভাই আগের মতো নেই। এখন সে একজন নতুন মানুষ গ। 15 অধ্যায়, ক্ষতিপূরণের যাত্রা। জেল থেকে ফিরে আব্দুল রহমান প্রথম কাজ হিসেবে ঠিক করল যাদের সাথে অন্যায় করেছে তাদের খোঁজ করবে। যতদূর সম্ভব তাদের ক্ষতিপূরণ দেবে। প্রথমেই সে খোঁজ নিল সেই করিম মিয়ার, যার বাড়ি বিক্রি করতে বাধ্য করেছিল। খোঁজ নিয়ে জানতে পারল করিম মিয়া এখন একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকে। অনেক কষ্টে দিন কাটায়। আব্দুল রহমান তার কাছে গেল। করিম মিয়া তাকে দেখে প্রথমে ভয় পেল। ভাবল হয়তো আবার কোনো দাবি নিয়ে এসেছে।
আব্দুল রহমান বলল, চাচা, আমি ক্ষমা চাইতে এসেছি। আপনার সাথে যে অন্যায় করেছি তার জন্য আমি অনুতপ্ত। করিম মিয়া অবাক হয়ে বলল, কি বলছো বাবা? আমি আপনাকে বাড়ি বিক্রি করতে বাধ্য করেছিলাম। এটা ছিল চরম অন্যায়। আল্লাহর কাছে তওবা করেছি। এখন আপনার কাছে ক্ষমা চাই। আব্দুল রহমান করিম মিয়ার পায়ে হাত রাখল। করিম মিয়ার চোখে জল এসে গেল। বলল, বাবা, তুমি ক্ষমা চাইছ? আমি তো ভেবেছিলাম তুমি শুধু টাকার লোভী গো। চাচা, আমি এখন অন্য মানুষ। আপনার ক্ষতিপূরণ দিতে চাই। আব্দুল রহমান একটা খাম বের করল। এখানে ৫ লক্ষ টাকা আছে। আপনি একটা ছোট বাড়ি কিনতে পারবেন গু। করিম মিয়া হতবাক। বলল, এত টাকা কোথা থেকে এনেছ? আমার মায়ের গহনা বিক্রি করেছি। উনি খুশি মনে দিয়েছেন যখন জেনেছেন আমি আপনাদের ক্ষতিপূরণ দিতে চাই গিয়ে। করিম মিয়া কাঁদতে কাঁদতে আব্দুল রহমানকে দোয়া করল। বলল, আল্লাহ তোমায় নেক হায়াত দিন গু। ষোড়শ অধ্যায়, আরও ক্ষতিপূরণ। এরপর আব্দুল রহমান খোঁজ করল আকরাম সাহেবের, যার মেয়ের বিয়ের জন্য টাকা নিয়ে পরে চড়া সুদ দিতে বাধ্য করেছিল। জানতে পারল আকরাম সাহেবের অবস্থা এখনও খারাপ। সুদের টাকা শোধ করতে গিয়ে অনেক কষ্টে আছেন। আব্দুল রহমান তার কাছে গেল। আকরাম সাহেব তাকে দেখে বলল, আরে তুমি? শুনেছি জেল হয়েছিল। জি চাচা। আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আব্দুল রহমান তাকেও পুরো ঘটনা বলল। তার অনুতাপের কথা বলল। তারপর বলল, চাচা, আপনি যে সুদের টাকা দিয়েছেন সেই টাকা ফেরত দিতে চাই, এবং অতিরিক্ত আরও কিছু সাহায্যও। আকরাম সাহেব অভিভূত হয়ে গেল। বলল, বাবা, আল্লাহ তোমার মন পরিবর্তন করে দিয়েছেন গু। চাচা, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন আর কখনো কারো ক্ষতি না করি। এভাবে আব্দুল রহমান তার সব ক্ষতিগ্রস্তদের কাছে গেল। সবার কাছে ক্ষমা চাইল। যাদের যেভাবে সাহায্য করা যায় সেভাবে সাহায্য করল। এই কাজ করতে গিয়ে তার কাছে আর কোনো টাকা রইল না। কিন্তু মনে এক অদ্ভুত শান্তি নেমে এল। মনে হল যেন একটা বিরাট বোঝা নেমে গেছে কাঁধ থেকে। সপ্তদশ অধ্যায়, নতুন জীবনের শুরু। এখন আব্দুল রহমানের সামনে সমস্যা হল জীবিকার। তার কাছে কোনো টাকা নেই, কোনো ব্যবসা নেই। কিন্তু সে ঠিক করল যেভাবেই হোক সৎ পথে রোজগার করবে। সে ঠিক করল ছোট থেকে শুরু করবে। প্রথমে রিক্সা চালানোর কথা ভাবল, কিন্তু রিক্সা কেনার টাকাও নেই। এ সময় তার পুরাতন বন্ধু হাসান আলী তার কাছে এল। হাসান আলী শুনেছিল আব্দুল রহমান পরী।